তারা জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর বিপ্লবের পর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জন একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে। তিনি বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, মন্তব্য প্রধান উপদেষ্টার। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারী অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভেনশনের 2024-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ, এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 3-0 ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিদেশি অতিথিদের বলবো, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন, বাংলাদেশের তরুণদের মনে। হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো পিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজেকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট মেসেজ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। এর ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে, যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছে। আজ থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। মন্ত্রিত্ব ছিল মুস্তফা কামালের টাকা কামানোর মেশিন। ভাইয়ের প্রভাবে হাজার কোটি টাকার মালিক সরোয়ার। দিনমজুরের ছেলে আহম মুস্তফা কামাল আদম ব্যবসা করে 2 হাতে প্রচুর টাকা কামান। এরপর নাম লেখান আওয়ামী লীগের রাজনীতিতে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময় পরিকল্পনা মন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন কামাল। আর এই মন্ত্রিত্ব হয়ে ওঠে তার টাকা কামানোর মেশিন। শেয়ার বাজারে লুটপাট, প্রবাসী শ্রমিক পাঠানোর সিন্ডিকেট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবির, নিয়োগ, পদোন্নতি, বদলি, বাণিজ্য কমিশন সহ নানা অপকর্ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান তিনি। এসব অপকর্মে ভাই সহ পরিবারের সদস্যরাও ছিল তার সঙ্গী। কামালের মন্ত্রিত্বের বদলতে তার ভাইও হাজার কোটি টাকার সম্পদ গড়ে তোলেন। শুধু কামালই নন, তার ভাইয়ের বিরুদ্ধেও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। জনপ্রিয়তা না থাকলেও মোস্তফা কামাল এমপি হয়েছেন 5 বার। রাজনৈতিক কূটকৌশলে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তৃণমূল পর্যায়ে নেতা তো দূরের কথা, দলের প্রাথমিক সারির অনেক নেতাও তার সঙ্গে দেখা করতে হিমশিম খেতেন। তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে একটি কথা প্রচলিত ছিল যে, লোটাস কামালের চেয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করা বরং সহজ এবং স্বচ্ছ নির্বাচন হলেও তিনি মেম্বার পদেও হারবেন। ঢাকায়ও তার কাছে কোনো নেতাকর্মী পারতপক্ষে আসতেন না। জনবিচ্ছিন্ন এই জননেতা কিন্তু শেখ হাসিনার কাছে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রভাবশালী মন্ত্রীও বনে যান তিনি। জানা গেছে পারিবারিক বৃত্তের বাইরে কাউকে নিয়ে কখনো ভাবেনি লোটাস কামাল। দলে হাইব্রিড নেতা উৎপাদনেরও অন্যতম কারিগর তিনি। ফলে নিজ দলই তার বিরুদ্ধে চরম চাপাক্ষোভ ছিল। অন্যদিকে কামালের নির্বাচনী এলাকা কুমিল্লা সদর, দক্ষিণ লালমাই ও নাঙ্গলকোট উপজেলায় ভিন্ন দল ও মতের নেতাদের বিরুদ্ধে তার মদদে গত 15.5 বছরে হয়েছে শত শত মিথ্যা ও গায়েবী মামলা। জানা গেছে থানায় গিয়ে মোস্তফা কামালের নাম বললেই মামলা ঠুকে দেওয়া হতো। নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা না থাকলেও অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যেতেন কামাল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিলেন হয় গৃহবধূ, না হয় এলাকায় অপরিচিত কেউ। ঠিক একই পন্থায় নিজের ভাই ও ভাতিজাকে জয় এনে দিয়েছেন 2 উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে। তার ছোট ভাই গোলাম সরোয়ার ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আপন ভাতিজা কামরুল হাসান
হাসান শাইন ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান। কথিত আছে শুধু ভাতিজাকে চেয়ারম্যান বানাতে লালমাই উপজেলা গঠন করেন তিনি, যে উপজেলায় লালমাই নামে কোনো মৌজাই নেই। মোস্তফা কামাল নিচে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, ছোট ভাই গোলাম সরোয়ার ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আরেক ভাই মোহাম্মদ আব্দুল হামিদ ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কামালের ছায়ামন্ত্রী হিসেবে পরিচিত তার একান্ত সহকারী এম সিংহ রতন ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাতিজা কামরুল হাসান শাইন ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক। এমন পরিবারতন্ত্রের নজির দেশে আর নেই বলে মনে করেন অনেকে।